বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন, আপনাদেরকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফও চ্যানেল আইয়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি আমাদের 42তম পর্ব এবং এই অনুষ্ঠানটি প্রসারিত হচ্ছে আমাদের ডিসএবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন ডিআরআর এর সৌজন্যে। আপনারা জানেন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এই প্রতিষ্ঠানটি 1992 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এরপর 1997 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে রেজিস্ট্রেশন নিয়ে আরজেএসসি হয়ে তাদের কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি মূলত অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির প্রধান কাজই হলো বাংলাদেশে ক্ষুদ্র ঋণ সেক্টরে যারা কাজ করছে এই সেক্টরের প্রতিষ্ঠানগুলোকে তাদের জনবল উন্নয়ন, তাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন দপ্তরের সাথে অ্যাডভোকেসি এবং লবিং, একই সাথে আমাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর সাথে এদের অন্য স্থাপন করে কিভাবে আর্থিক সুবিধা দেওয়া যায় এবং সর্বোপরি এই প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা বিনিময়, গবেষণা এবং গবেষণার পর বিভিন্ন প্রকাশনা করে থাকি। আজকে আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন, সমাজসেবা অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক জনাব শাহ মোহাম্মদ মাহবুব এবং আমাদের সাথে আছেন আমাদের ডিআরআর এর শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক জনাব ফরিদা ইয়াসমিন। আমরা আজকে এই দুজন অতিথির কাছ থেকে অনেক কিছু জানবো। আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জনাব শাহ মোহাম্মদ মাহবুবের কাছে। সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন জনগণের জানার জন্য যে এই মুহূর্তে আমাদের সমাজসেবা অধিদপ্তর কী কাজগুলো করে যাচ্ছে। সমাজের যারা অবহেলিত, অনগ্রসর এবং দুস্থ জনগোষ্ঠী তাদের উপকারের জন্য তারা যাতে আরও অগ্রসর হয়ে সমাজের মূল ধারায় আসতে পারে সেই জন্য আমরা কাজ করে থাকি। আমরা আমাদের স্লোগান হিসেবে সাধারণত বলে থাকি যে কেউ নেই পাশে যার সমাজসেবা আছে তার। তো আমাদের যে কর্মকাণ্ড সেটাকে যদি আমি আসলে মূল দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমাদের ভাতা কার্যক্রম, আরেকটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পুনর্বাসন কার্যক্রম। তো ভাতা কার্যক্রমে আমরা প্রায় 12 রকমের ভাতা দিয়ে থাকি। তার মধ্যে এখন যেটা আমাদের ফ্ল্যাগশিপ সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড, বর্তমান সরকারের অন্যতম একটি অঙ্গ এটা, এবং এর মাধ্যমে আমরা প্রতিটি পরিবারের যে নারী প্রধান তাকে আমরা ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে আমাদের 3টা পাইলটিং স্টেজ শেষ হয়েছে। পাইলটিংয়ের মাধ্যমে আমরা 69,000-এর মতো সুবিধাভোগী চিহ্নিত করে ভাতা দিয়েছি। তবে এই পাইলটিং প্রোগ্রামটা ছিল আসলে আমরা কেমন করে চালাতে পারি তার সুবিধা অসুবিধাগুলো চিহ্নিত করার জন্য। আশা করা হচ্ছে আগামী মাস থেকে আমরা পূর্ণোদ্যমে শুরু করব। বয়স্ক ভাতা, যারা 65 বছরের ঊর্ধ্বে তাদেরকে আমরা বয়স্ক ভাতা দিই এবং এই সংখ্যাটা প্রায় 61 লক্ষ। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, এই ভাতা দিয়ে আমরা প্রায় 29 লক্ষ। প্রতিবন্ধী ভাতা, আমাদের একটা ডাটাবেজ আছে যেখানে আমরা চলমান প্রতিবন্ধিতা শনাক্ত করি। 39 লক্ষ আমার প্রতিবন্ধিতা আমি শনাক্ত করেছি, তার মধ্যে 34 লক্ষ আমরা এখন ভাতা দিচ্ছি। সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি যে এই প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আসলে আমরা আর কোনো কোটা মানব না, এটা হচ্ছে যারা প্রতিবন্ধী তারাই ভাতা পাবেন। এটা হয়তো আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। তারপর আছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী যারা আছেন তারা যাতে পড়াশোনা করতে চান তাদেরকে আমরা শিক্ষা উপবৃত্তি দিই। অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচি, আমরা প্রায় 99টা জনগোষ্ঠী যাদের অনেকের নামই হয়তো আমরা জানি না, সেই ছোট ছোট গোত্রের নাম আমরা কালেক্ট করে তাদেরকে আমরা অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তাদেরকে আমরা জীবন মান উন্নয়ন কর্মসূচির জন্য প্রশিক্ষণ দিই, এককালীন কিছু অনুদান দিই, বা সে যাতে কোনো ব্যবসা শুরু করতে পারে তার জন্য আমরা তাদেরকে একটা ভাতা দিয়ে থাকি। যারা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত আছে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করি। আমাদের কয়েকটা এরকম পুনর্বাসন কেন্দ্র আছে, আমরা তাদেরকে নিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা পুনর্বাসন করার চেষ্টা করি। আর যেটা আরেকটা বড় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের 6টা দুরারোগ্য ব্যাধি, যেমন ধরেন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, হৃদরোগ এবং থ্যালাসেমিয়া। এই সমস্ত রোগীদেরকে আমরা প্রতি বছর প্রতিজন রোগীকে 50,000 করে ভাতা দেওয়ার চেষ্টা করি, এককালীন সহায়তা। এইটা হয়তো আগামী বছর থেকে 1 লাখ টাকা হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমার ভাতার একটা বিবরণী, যেভাবে আমরা সরাসরি নগদ সহায়তা দিয়ে জনগণকে সহায়তা করে থাকি। সুন্দর বর্ণনা দিলেন। আসলে যে আপনি এই বিষয়গুলো এখানে তুলে ধরলেন এটা কিন্তু জনগণ আপনার মাধ্যমেই জানলো। আপনি এত কিছু থাকতে ভার্সিটি থেকে বের হওয়ার পরে আপনি প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করার জন্য সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন নিয়ে আসলেন কেন? আপনার এই প্রতিষ্ঠান করার পিছনের গল্পটা যদি আমাদেরকে বলেন। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরোই হচ্ছে 95 সালে, এবং 96 সালে আমি সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন যখন নেই তখন আমাদের দেশে কোনো আইন ছিল না প্রতিবন্ধিতায়, কোনো নীতিমালা ছিল না, গ্লোবালিও কোনো সিআরপিডি এরকম ধরনের কোনো আইন বা নীতিমালা ছিল না।
আমার হাজবেন্ড হচ্ছে অর্থোপেডিক সার্জন। তো আমার হাজবেন্ডের সাথে আমি একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা হেলথ ক্যাম্প দেখতে গিয়েছিলাম। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবন্ধীদের সেবা দেওয়ার জন্য একটা হেলথ ক্যাম্প করছিল, এবং সেখানে আমি যখন প্রথম দেখলাম প্রতিবন্ধীদেরকে, তখন আমি প্রতিবন্ধী শব্দটার সাথে পরিচিত না। তো সেই সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে ওরা আমাকে যখন বোঝালো, তখন আমি তখন মনে হলো যে এটা এমন একটা সমস্যা যেখানে আমাদের যারা আলহামদুলিল্লাহ যারা ভালো আছি এবং যারা সমাজে অগ্রসর ওদের তুলনায়, তো সেখান থেকে কিছু করা উচিত। তো সেটা হলো শুরু। সমাজসেবা থেকে আমি যখন 96 সালে রেজিস্ট্রেশন নেই, তখন আমি সমাজসেবার এরকম এক কর্মকর্তার সাথে পরিচিত হই, এবং আমি বলি যে আমি তো এরকম 100 জন প্রতিবন্ধী মানুষ দেখে এসেছি সাতক্ষীরাতে, তাদের জন্য আমি কিছু করতে চাই। তো তখন ওরা আমাকে পুরো গাইড করেন যে কিভাবে রেজিস্ট্রেশন নিতে হবে, এবং 3-4 দিনের মধ্যে ওনারা আমাকে একটা নাম্বার দিয়ে বলেন যে এইখান থেকে এভাবে তার করেন। মানে সমাজসেবাই আপনাকে গাইড করে। 100%। তাহলে এটা বিশাল একটা অবদান সমাজসেবার, আমি বলবো যে অবশ্যই। আপনার উপরে, জি, জি। এবং আপনার প্রতিষ্ঠানের এবং ব্যাকগ্রাউন্ড। আমাকে কোনো রকমের বেগ পেতে হয় না, এবং আমি একদম জিরো নলেজের একজন মানুষকে মোটামুটি ওরা আমাকে একটু জ্ঞানী করে নেন কি করে করতে হবে না করতে হবে। ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে সমাজসেবা কিভাবে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনার এই ধারণাকে বাস্তবায়ন করতে পেরেছে। আপনাদের প্রতিষ্ঠান 1961 সালে সে আইন বলে যখন হয় এবং এরপরে রেজিস্ট্রেশন শুরু হয়, তখন কিন্তু মাইক্রো ক্রেডিটের কিছু ছিল না। জি। আমরা যখন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি করি, আমি সেখানে ডাইরেক্টর ছিলাম প্রতিষ্ঠা লগ্ন থেকে। আমরা দেখছি যে সমাজসেবা ছাড়া আমাদের উপায় নাই আসলে। জি। সমাজসেবাকে আমরা বেস করে আসলে রেজিস্ট্রেশনগুলো শুরু করছি, যদিও সাথে আর যাচ্ছে ছিল, কিন্তু সেটা ছিল খুবই কম। সমাজসেবারই প্রায় 80%। তো এই যে সমাজসেবা কার্যক্রমের পাশাপাশি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে মাইক্রো ক্রেডিট কার্যক্রমের জন্য সনদ নিয়ে আপনাদের প্রতিষ্ঠানগুলোই সমাজের জন্য কাজ করে যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন বা মূল্যায়ন করছেন? আমি একটু আগে যেটা বলছিলাম, আমি তো আমার ভাতার স্পেকট্রামটা মোটামুটি বললাম কি পরিমাণের ভাতা দেয়, এটা হচ্ছে আমার একটা কম্পোনেন্ট। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে এখানে যারা আপার মতো যারা স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করেন তারা এখানে নিবন্ধিত হন, এবং এই নিবন্ধনের সংখ্যাটা কিন্তু কম না। নিবন্ধনের সংখ্যা প্রায় এ পর্যন্ত রেজিস্টার্ড হয়েছে 66,000। জি, আপনাদের 66,000, তার মধ্যে যারা নিষ্ক্রিয় তাদেরকে যদি বাদ দিই, সক্রিয় এখন আছে আমার প্রায় 56,000-এর মতো। এটা কিন্তু একটা বিশাল বিশাল সংখ্যা। মানে আমার নিয়মিত কাজের বাইরে আবার এই যারা নিবন্ধিত সংস্থা আছে তাদেরকে দেখভাল করতে হয়। তাদের আর কি করতে এখন আমরা যে রেজিস্ট্রেশনটা বা নিবন্ধনটা দিয়ে থাকি, সেটা হচ্ছে আপনি যেটা বলেছেন যে নিবন্ধন নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1961, এটার আওতায় আমরা এই নিবন্ধনগুলো দিয়ে থাকি। এই আইনের আওতায় আমাকে কিন্তু 15টা সুনির্দিষ্ট অ্যাক্টিভিটি আসলে বলে দেওয়া হয়েছে, যে এই 15টা আইটেমের মধ্যে যদি 15টা কাজ যদি কারো থাকে, সেটা তাহলে তাকে আমি নিবন্ধন দিতে পারবো। যেমন শিশু কল্যাণ, যুব কল্যাণ, নারী কল্যাণ, শারীরিক ও মানসিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণ, পরিবার পরিকল্পনা, এরকম বিভিন্ন ধরনের দুস্থ এবং অসহায় যাদের কল্যাণ, এই ধরনের কর্মকাণ্ড হলে আমরা তাদেরকে নিবন্ধন দিতে পারি। তো এই 15টা কম্পোনেন্টের মধ্যে বা কার্যক্রমের মধ্যে আসলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমটা অন্তর্ভুক্ত নেই। ফলে স্পেসিফিক্যালি কেউ যদি বলেন যে আমি ক্ষুদ্র ঋণ পরিচালনা করব, সেক্ষেত্রে আমার আসলে নিবন্ধন দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু যেটা হতে পারে, আমার এগুলো তো সমাজসেবামূলক কার্যক্রম, এটার পাশাপাশি কেউ যদি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে লাইসেন্স নিয়ে তারা ক্ষুদ্র ঋণ পরিচালনা করতে চান, তাতে আমাদের দিক থেকে আইনগত কোনো সমস্যা আমরা দেখি না আর কি। এরকম অনেকেই আছেন যে আমাদের এখান থেকে তারা নিবন্ধন নিয়ে সমাজসেবা কার্যক্রম করছেন, আবার তাদেরকে হেল্প করার জন্য তারা নিজেরা মাইক্রো ক্রেডিট করছেন। আমাদের নিজেদের দুটো প্রোগ্রাম আছে, আমরা বলি দারিদ্র বিমোচন কর্মসূচি এবং মাতৃমঙ্গল কর্মসূচি। সেটারও আওতায় আমরা বিভিন্ন যারা দরিদ্র মানুষ তাদেরকে আমরা নিজেদের পক্ষ থেকে কিছুটা ঋণ দেওয়ার চেষ্টা করি। এটা একটা রিভলভিং ফান্ডের মতো, আমরা ঋণ দেই, তারা আবার সেখান থেকে একটা অংশ একটা ফান্ডে রাখেন, সেটা যখন বড় হয়ে যায় আবার সেই ফান্ড থেকে তারা আবার ঋণ গ্রহণ করেন। এটা আমাদের নিজস্ব কাজ। আপনি তাহলে এটা কি ইতিবাচকই দেখছেন এবং বা পরিপূরক হিসাবে দেখছেন, এরকম কি? পরিপূরক তো অবশ্যই দেখতে হবে। এখন আপনি যদি উন্নয়ন করতে চান, আপনি অ্যাডভোকেসি করবেন, সচেতনতা বাড়াবেন, তাকে প্রশিক্ষণ দিবেন, কিন্তু এমন তো অনেক জায়গা আছে যেখানে আসলে তার কার্যক্রম শুরু করার জন্য কোনো একটা সিড মানি বা কোনো একটা উদ্যোগকে সহায়তা করার জন্য একটা ইনিশিয়াল প্রাথমিক পুঁজি তো আপনাকে দিতে হবে। সেটার জন্য যদি তারা এরকম এটাকে সমন্বয় করেন, সেটা করতে পারেন। সুধীরবৃন্দ, এখন আমরা আমাদের ডিআরআর এর বিভিন্ন ধরনের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র দেখে আসি।
ডিসেবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন DRRA 1996 সাল থেকে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষত প্রতিবন্ধী, অপ্রতিবন্ধী নারী পুরুষ ও শিশুদের আর্থসামাজিক উন্নয়নে শহর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, জীবিকায়ন, দুর্যোগ মোকাবেলা, গবেষণা ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রাখায় DRRA জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হয়েছে। উনি যে কদিন ঘুরে যাচ্ছেন? 5 দিন ধরে বেড়াচ্ছেন। তোমার নাম কি? হামিদুল ইসলাম। তোর আপনার নাম? জাকির হোসেন। DRRA তার 3টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সেলাই ও ফ্যাশন গার্মেন্টস, মোবাইল ফোন সার্ভিসিং, হ্যান্ডিক্রাফট ও এমব্রয়ডারি, হানি প্রসেসিং ও প্যাকেজিং, ICT, কৃষি, গবাদি পশু লালন পালন, হাঁস মুরগি খামার, আসবাব শিল্প ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে এবং প্রশিক্ষণার্থীরা স্বতঃস্ফূর্ত ও দক্ষতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে কর্মসংস্থানে সম্পৃক্ত হয়েছে, স্বাবলম্বী হয়েছে। কৃষি ও গবাদি পশু লালন পালনে DRRA প্রথমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে DRRA তাদেরকে অ্যাসেট ট্রান্সফার করে পুঁজি হিসেবে, যেন তারা পরিবারে তাদের দক্ষতাকে ব্যবহার করে আত্মকর্মসংস্থান করতে পারে ও স্বাবলম্বী হয়। আমি ছাগল লালন পালন করা শিখছি। আমি একটা ছাগল থেকে 5টা ছাগলের মালিক হয়েছি। আমার নাম মোহাম্মদ শাহিনুল আলম। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, DRR এর MCB সদস্য। আমি DRR থেকে সহযোগিতা পেয়ে এই দোকান করেছি, এজন্য DRR-কে ধন্যবাদ। আর সেই সাথে সাথে আমার প্রায় প্রতি মাসে 4 থেকে 5 হাজার টাকা ইনকাম হয়। সেই ইনকাম থেকে আমার সংসারটা ভালোভাবে চলে। 2016 সাল থেকে অ্যাবিলিটি সেন্টারে বাক, শ্রবণ ও স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধী ব্যক্তিদের কাঠের কাজের ওপর প্রশিক্ষণ দেওয়া শুরু করে DRRA। এটি একটি সরকার কর্তৃক অনুমোদিত দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ। বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র তৈরি করে স্থানীয় বাজার সহ বিভিন্ন জায়গায় চাহিদা সৃষ্টি করেছে এবং বড় বড় প্রতিষ্ঠানে তাদের কাজের সুযোগ ঘটেছে। সাতক্ষীরায় প্রত্যন্ত অঞ্চল শ্যামনগরের প্রতিবন্ধী নারীদের মৌমাছি সংগ্রহ, স্বাস্থ্যকর সংরক্ষণ তথা লালন পালনের ওপর প্রশিক্ষণ দেওয়া শুরু করে DRRA 2014 সালে। পরবর্তীতে মধু প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের এবং ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান ব্যবস্থার কাজটি শুরু হয়। প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারীদের সেলাই ও হস্তশিল্প শিক্ষণের মাধ্যমে দক্ষ করে তাদের উৎপাদিত পণ্য মালঞ্চ ক্রাফট ব্র্যান্ড নামে ঢাকাসহ বিভাগীয় পর্যায়ে বিপণনে সহায়তা করছে DRRA। আমি DRR-এর একজন সদস্য। আমি DRR থেকে কিছু টাকা পেয়ে সিট কাপড় উঠাইছিলাম, অথবা আমার একটা মেশিন ছিল। সেখান থেকে আমার প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা ইনকাম রোজগার হয়। ওটা দিয়ে আমার সংসার চলে অথবা আমার নিজের হাত খরচা চলে। আর আমি ওটার থেকে আবার DRR-এ সঞ্চয় করি। DRR-এর মাধ্যমে একটা প্রতিবন্ধীর জরিপ হয়। জরিপ হওয়ার পরে প্রথমে কাঁকড়ার ট্রেনিং করা দিয়েছে, তারপর কাঁকড়ার লোন দিয়েছে। 6,000 টাকার কাঁকড়া চাষ করি অন্তত 12-13 হাজার টাকা আমাদের বিচারে এখনো পর্যন্ত খরচ। মাইক্রো ক্রেডিট তো আপনি করছেনই, পাশাপাশি আমরা যে আসলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা যেটা বলি, শুধুই কেবল ফাইন্যান্সিং না, মোর দেন দ্যাট, এবং যেটা সমাজসেবা করে যাচ্ছে। এখানে আপনার কাজগুলো যদি সংক্ষেপে আমাদেরকে বলেন যে আপনি কি কি কাজ করছেন বর্তমানে। ওকে, অ্যাকচুয়ালি আমাদের সংগঠন প্রকৃত অর্থে অন্তর্বর্তী মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য কাজ করে। আমরা যদি খুব স্পেসিফিক ডোমেইন ধরে বলি, তাহলে আমরা ইনক্লুসিভ হেলথ নিয়ে কাজ করি, যেখানে আমরা বলি যে স্বাস্থ্যসেবা হবে ইনক্লুসিভ অ্যাক্সেস এবং ইনক্লুসিভ ফাইন্যান্স, মানে স্বাস্থ্যতে তার প্রবেশগম্যতাও থাকবে এবং স্বাস্থ্য অ্যাফোর্ডেবল হবে। এই অর্থে আমরা ইনক্লুসিভ বলি। আমরা ইনক্লুসিভ এডুকেশনের জন্য আমরা কাজ করি। ওই একইভাবে ইনক্লুসিভ হ্যাভ টু বি অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল অ্যান্ড ওপেন ফর অল চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট। এখানে আমরা দেশে যে 3 ধরনের শিক্ষার নীতিমালা আইন আছে, 3 ধরনের শিক্ষার ক্ষেত্রে, যেমন
নন ফর্মাল এডুকেশন, ফর্মাল এডুকেশন এবং স্পেশাল এবং এডুকেশন। নারী ও শিশু দুইটাই নিয়ে হ্যাঁ কিন্তু হ্যাঁ, আপনারা নারী কাজ শিশু, করতেছেন। হ্যাঁ অবশ্যই। আবার আমাদের নারীদের নিয়ে কাজ একটু বেশি। আর হচ্ছে 3 নম্বরে হচ্ছে আমরা লাইভলিহুড নিয়ে কাজ করি। আমাদের মাইক্রো ফাইন্যান্সের সাথে সম্পৃক্ত হওয়ার একটা বড় জায়গায় ছিল লাইভলিহুড নিয়ে কাজ করা। প্রতিবন্ধীর দিনে আমি কাজ করতে গিয়ে দেখলাম ঝরে পড়ার হার প্রতিবন্ধীদের অনেক বেশি। 56 থেকে 58% প্রতিবন্ধী ব্যক্তি প্রাইমারি স্কুলে বা নন ফর্মাল কোনো ধরনের এডুকেশনে ভর্তি হয়, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে 22 থেকে 24%, আর বাকি প্রাইমারি লেভেলে ঝরে যায়। তো এই যে ঝরে যাওয়া মানুষগুলোকে তো তখন শিক্ষার বাইরে গিয়ে তাদের লাইভলিহুড নিয়ে চিন্তা করতে হয়। তখন আমাদের মাইক্রো ফাইন্যান্সের চিন্তা আসলো। আমরা মাইক্রো ফাইন্যান্সকে 3 ভাগে ভাগ করে করি। একটা হচ্ছে ডিসেবিলিটি ইনক্লুসিভ মাইক্রো ক্রেডিট। এইখানকার পলিসি কর্মসূচি এমনভাবে ডিজাইন করা যে এটা প্রতিবন্ধী ব্যক্তির সক্ষমতাকে এবং তার সবল দিকগুলোকে স্কোরিং করে তারপরে তাদের জন্য একটা বিজনেস মডেল দাঁড় করানো হয়। সেটার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট থাকে, সেটার মধ্যে মার্কেট লিঙ্কেজ থাকে এবং সেখানে বিনিয়োগ থাকে, মানে ইনভেস্টমেন্ট থাকে। 3টা মিলে তার জন্য আমরা 5 বছর কাজ করি। 5 বছর পরে দেখি ওই ব্যক্তি কোথায় গেল। এটা একটা প্রসেস। মূলধারার মাইক্রো ফাইন্যান্স আমরা এমআরএর নিয়ম অনুসারে করি। আর একটা যেটা করি সেটা হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। সো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা মূলধারার অবশ্যই করি, যেটা অপ্রতিবন্ধী, সেখানে ওমেন হেডেড বেশি, কিন্তু প্রতিবন্ধীদের জন্য আমরা করি। এই রিসেন্টলি আমরা এখানে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে সেল, মার্কেটিং, ইনক্লুশনের। সংক্ষেপে 3টা কাজ আপনারা জানতে চাই এই মুহূর্তে। আপনি কি 3টা কাজ বলবেন যেগুলো নিয়ে আপনি এখন ব্যস্ত আছেন? লাইভলিহুড, Right? ইনক্লুসিভ হেলথ, আর অফকোর্স ইনক্লুসিভ এডুকেশন। থ্যাংক ইউ। আমরা আবার চলে যাব আমাদের সমাজসেবা অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের কাছে। আপনি জানেন যে সরকার সোশ্যাল সেফটি নেটের আন্ডারে আমাদের সমাজসেবার অনেকগুলো কাজ করে যাচ্ছে, যেটা আপনি একটু আগে আমাদেরকে অনেকগুলো তথ্য দিয়েছেন। এইগুলো নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে সামনে, এবং এই পরিকল্পনার পাশাপাশি আরেকটা যে জানার ইচ্ছা আমাদের, যে সেটা হলো এই সোশ্যাল সেফটি নেটের জন্য সরকার একটা বিশাল বাজেট রয়েছে। এই বাজেটের কতটুকু বা কত শতাংশ আপনাদের মাধ্যমে, দ্যাট ইজ সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন হয়, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। পরিকল্পনা প্লাস বাস্তবায়ন। জি। সোশ্যাল সেফটি নেটের যে বিশাল বরাদ্দটা, তার বিশাল অংশ সরকার আমাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যায়। আমি যদি খুব নির্দিষ্ট করে বলি যে গত অর্থ বছরে আমরা প্রায় 13,220 কোটি টাকা, এইটা এই সামাজিক নিরাপত্তার এই অংশটা আমাদের মাধ্যমে বিতরণকৃত হয়েছে। এখন এইখানে এই 13,220 কোটি টাকার একটা ভালো দিক হচ্ছে আমরা দেই হচ্ছে G2P পদ্ধতিতে, অর্থাৎ গভর্নমেন্ট টু পাবলিক। এটা সরাসরি এই যে 13,220 কোটি টাকা আসে, আমি কিন্তু এই টাকাটা চোখে দেখি না। এটা সরকারের বাজেট থেকে আমার অ্যাকাউন্টে আসে, অ্যাকাউন্ট থেকে যারা আমার নিবন্ধিত সুবিধাভোগী তাদের অ্যাকাউন্টে বা এমএফএস অ্যাকাউন্টে এটা চলে যায়। ফলে বলতে পারেন যে সিংহভাগই আসলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়। এছাড়া কিছু আছে আমার নিবন্ধিত সংস্থা, যারা যেমন ধরুন এতিমখানা আমার প্রায় 4,100-র উপরে এতিমখানা আছে। সেখানে প্রায় 1,66,000 এতিমকে আমরা ক্যাপিটেশন গ্র্যান্ট দিই, মানে প্রতি এতিম বাবদ আমরা 2,000 টাকা করে মাসে দিই। এছাড়া আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যারা আছে তাদের সাথে আমাদের যৌথ অর্থায়নের প্রকল্প আছে, যেখানে তারা সমাজসেবামূলক কাজ করতে পারেন। যেমন তারা হসপিটাল বানান, দুস্থ জনগোষ্ঠীর জন্য আত্মকর্মসংস্থান বা প্রশিক্ষণের জন্য কাজ করেন। সেই সমস্ত জায়গায় আমরা সরকার এবং এই সংস্থার যৌথ উদ্যোগে আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকি। ভাতা এবং এই জাতীয় টাকা দেওয়ার পাশাপাশি আমার কিন্তু আসলে প্রচুর হোম আছে, পরিবার। আমার যেমন 6টা আছে ছোটমণি নিবাস, যেগুলো 1 দিন বয়স থেকে 6 বছর পর্যন্ত বাচ্চা, যাদের বাবা মা কেউ নাই, রাস্তায় ফেলে গেছে, তাদেরকে আমরা এখানে তাদেরকে লালন পালন করি। এবং যখন 6 বছর হয়ে যায়, 6 বছর থেকে 18 বছর পর্যন্ত আমার 85টা শিশু পরিবার আছে, যেখানে প্রায় আমি 10,000-এর উপরে বাচ্চাকে আমি এখানে লালন পালন করি 18 বছর পর্যন্ত। এমনকি 18 বছরের পর যদি কেউ দেখা যায় যে খুব ভালো পড়াশোনা করছে, তাকে কিন্তু আরও কিছুটা আমি এক্সটেন্ড করি। এছাড়া আপনি প্রতিবন্ধীদের কথা বলেন, প্রতিবন্ধীদের যত রকম ধরন হয় তাদের সবার জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা হোম আছে। যারা যখন পাচারের শিকার নারী পুরুষ, তাদের যে জন্য আমার সেফ হোম আছে। ফলে এইটা একটা বিশাল নেটওয়ার্ক, মানে সমাজসেবা পরিকল্পনা আছে। এখন নতুন কোনো পরিকল্পনা একটা হচ্ছে যে বর্তমানে আমরা যা করছি সেটার সম্প্রসারণ। যে পরিমাণ কাজ আমরা করছি তাতে তো আপনার আসলে সম্পূর্ণ জনগোষ্ঠীকে সার্ভ করা সম্ভব হচ্ছে না। ফলে এটার আওতা বাড়ানো, সেটা হচ্ছে প্রথম কাজ। এটা ভাতার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি যতজনকে ভাতা দিচ্ছি
বয়স্ক ভাতা বা বিধবা ভাতা, আমি তো পুরো জনগোষ্ঠীকে সার্ভ করতে এখনও পারছি না, ফলে এইটা আমরা করব। এখন আমি প্রায় ভাতা দিই আপনার 1,30,00,000 মানুষকে বিভিন্ন ধরনের ভাতা। এখন আমার যদি ধরে নেই যে দেশে 4 কোটি পরিবার আছে, পরিবারের তথ্য সংগ্রহ করে তখন আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কতজন আসলে দরিদ্র বা নিম্নবিত্ত যারা ভাতা পাওয়ার উপযোগী, তখন আরও আমার বড় একটা অংশ বেড়ে যাবে। তো এটার পাশাপাশি একটা চ্যালেঞ্জ আছে, সেইটা আমরা নিয়ে এখন কাজ করছি। সেটা হচ্ছে এই যে এত বিশাল অঙ্কের টাকা এবং অর্থ সহায়তা দেওয়া, এইটা যাতে এমনভাবে আমরা পৌঁছাতে পারি যাতে এখানে দুর্নীতির পরিমাণ একেবারে শূন্যতে চলে আসে। আমরা এই জন্য আপনারা দেখবেন যে আমরা যে কে দরিদ্র বা কে নিম্নবিত্ত এটা কিন্তু আমরা আসলে এখন আর চোখের দেখায় সিলেক্ট করি না। আমাদের ডাটাবেজ এবং একটা ইঞ্জিন আছে, আমরা বলি পিএমটি স্কোর, প্রক্সি মিনস টেস্ট। এটার মাধ্যমে 53টা ক্যাটাগরির উপর ভিত্তি করে কম্পিউটার আমাদের বলে দেয় এরা হচ্ছে দরিদ্র, এরা হচ্ছে নিম্নবিত্ত। এবং প্রতি কোয়ার্টারে আমরা আবার পুনরায় লাইভ ভেরিফিকেশন করে যাচাই করার চেষ্টা করি উনি ওই অবস্থায় আছেন কিনা। ভেরি সাইন্টিফিক। এবং যে টাকাটা আমরা দিই, যেটা আমি আগে বলেছি, সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যায়। ফলে আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে যেন সম্পূর্ণ আপনার অটোমেটেড, স্বয়ংক্রিয় এবং দুর্নীতিমুক্ত করা যায়। থ্যাংক ইউ স্যার, আপনার পরিকল্পনাগুলো শুনলাম। স্বাভাবিকভাবে অনেকেরই অনেক প্রত্যাশা, সরকারের অনেক প্রত্যাশা আপনার নিকট, আমরাও সেই প্রত্যাশা রাখি। আমরা এখন শেষ কোশ্চেনে চলে যাব ডিআরআর নিকট। আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন কি সরকারি বা বেসরকারি যে সকল দপ্তর রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তাদের নিকট আপনার কি প্রত্যাশা? সরকারি দপ্তর একটা বিধিমালা নীতিমালার মধ্যে কাজ করেন। তাদের প্রকৃত অর্থে সুন্দর সদাচরণ ছাড়া অন্য কোনো কিছু নিজেদের মতন করে করা খুব ডিফিকাল্ট। আমি এই কথাটা প্রথমে বলতে চাই। যারা বলেন যে সরকার করছেন না, আমি দেখেছি যে সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ করতে গেলেও যেটা অনেক লম্বা সময় এবং অনেক একটা প্রোটোকল থাকে, যে ওইটা না থাকলে সেটা হয়ে ওঠে না। তো এখানে আমার একটাই পরামর্শ হলো যে সরকার যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো থেকে তাদের মধ্যে একটু সমন্বয় বাড়ালে কাজের বাড়ে। আরেকটা হলো যে আধুনিক যে উন্নয়নগুলান বেসরকারি, সরকারি বা আন্তর্জাতিকভাবে হয় নীতিমালা পলিসির জায়গা থেকে, সরকার যদি এই বিষয়গুলোকে একটু দ্রুততার সাথে অ্যাডাপ্ট করেন তাহলে পরিবর্তনের সাথে সমন্বয়টা ভালো হয়। 3 নাম্বার হলো, এটা সুপারিশই বলতে পারেন, যে সরকার পরিবর্তনের সাথে অথবা মন্ত্রণালয়ে নতুন কোনো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে যেটা হয়, অনেক কিছু নতুন করে করার চেষ্টা করেন। ধারাবাহিকতা থাকলে সময় এবং সম্পদ দুটোই বাঁচে। আমি এখানে যেহেতু আমার সাথে সৌভাগ্যক্রমে স্যারকে পেলাম, সমাজ কল্যাণের যে অভিভাবক আমার, এবং সিডিএফ যেখানে যে কাজ করে সারা বাংলাদেশের মাইক্রোফিন্যান্স অর্গানাইজেশন নিয়ে, এটা আমার 30 বছর একটা অভিজ্ঞতার থেকে এক যে প্রত্যাশা, সেটা হলো যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে মাইক্রোফিন্যান্স বা কোনো উদ্যোক্তা বা পজিটিভ কোনো অ্যাক্টিভিটিসে নেওয়ার ক্ষেত্রে একটা পলিসিগত কিছুটা ব্যারিয়ারও আছে, আবার সাইকোলজিক্যাল ব্যারিয়ারও আছে, যে ওরা পারবে না, ওদেরকে টাকা দিলে ফেরত দিতে পারবে না, ওদেরকে মাইল মডারেট দেখে নিয়ে আসো। কিন্তু আমরা দেখেছি যে কোভিডের সময় আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, সেখানে আমরা প্রায় 3000-এর মতন সফল উদ্যোক্তাকে আমরা অ্যাওয়ার্ডেড করেছিলাম কোভিডের সময়। এবং এই মুহূর্তে আমাদের অর্গানাইজেশনে প্রায় 10,000-এর বেশি প্রতিবন্ধী পরিবার বা তার সদস্য, মানে প্রতিবন্ধী ব্যক্তি উইথ দেয়ার ফ্যামিলি কোনো না কোনোভাবেই এই মাইক্রোফিন্যান্স অথবা লাইভলিহুড অথবা বিজনেস মডেলের কোনো কাজের সাথে সম্পৃক্ত। মানে অ্যাসিস্ট্যান্স পেলে ওরা হ্যাঁ, পজিটিভ ডিসক্রিমিনেশনটা লাগবে, যে ওরা এতটা পারে বাকিটা দিলে, নেগেটিভভাবে চিন্তা না করে পজিটিভলি করলে এটা পজিটিভ হয়। সিডিএফের মেম্বারদের কাছে আমার একটা অনুরোধ, তাদের অধিকাংশ মেম্বার, মূলধারার মেম্বারাই প্রতিবন্ধীদের জন্য, যেহেতু এমআরের কোনো ক্রাইটেরিয়া নাই, কোটা নাই এবং বাধ্যবাধকতা নাই, তারা প্রতিবন্ধীদেরকে টাকা না দেওয়ার কথা বলে না, কিন্তু তারা দিতে চায় না, যে টাকা ফেরত দিতে পারবে না। এটা শুধু সরকারের দায়িত্ব না, এটা সবার দায়িত্ব, যে এই মানুষদেরকে বা পিছিয়ে পড়া মানুষদেরকে কী করে এগিয়ে আনা যায়, শুধু ব্যাংকিং হিসেবে না দেখে তাদের উন্নয়নের টুলস হিসেবে মাইক্রোফিন্যান্সকে দেখা, সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকেও। আপা যেটা বলেছেন তার প্রেক্ষিতে আমি বলতে চাই, আপা ঠিক বলেছেন। আসলে সরকার তার বিধিবদ্ধভাবে কিছু কাজকর্ম করছে, কিন্তু এতে যারা বেসরকারি সংস্থা আছেন
বা স্বেচ্ছাসেবী সংস্থা যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন তাদেরকে আসলে সাথে নিয়ে আমাদের একসাথে কাজ করতে হবে। সরকারের পক্ষে একার পক্ষে সব কিছু কভার করা সম্ভব না, ফলে যারা অন্যান্য সংস্থা আছেন বেসরকারি খাতে তারাও কাজ করছেন, সবাই মিলে একসাথে কাজ করলে আমরা নিশ্চয়ই সুন্দর একটা দেশ গঠন করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ এবং সিডিআরপো চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিআরআর এর নির্বাহী পরিচালক, সুধী দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ আমাদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে MFI এর যে ভূমিকা এই বিষয়ে 42তম পর্ব আজকে শেষ করলাম। আমরা আমাদের যে বিজ্ঞ দুজন অতিথি ছিলেন তাদের কাছ থেকে অনেক কিছু জানলাম, বিশেষ করে প্রতিবন্ধীদেরকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, সোসাইটিতে তাদের ভূমিকা এস্টাবলিশ করা যায়, এই নিয়ে আমরা যে আজকে জ্ঞান পেলাম, এটা আমাদের জাতি গঠনে এবং আমাদের সমাজ গঠনে প্লাস আর্থিক যে সকল কর্মকাণ্ড আছে এগুলোর জন্য অনেক কাজে লাগবে, এটা আমরা বিশ্বাস করি। এবং উন্নয়নে সর্বোপরি এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো কিন্তু সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে। শুধু দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ভবিষ্যতে আমরা এই ধরনের আরও অনেক আলোচনা অনুষ্ঠান করব, সেখানে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।